সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রমজান মুবারক। এই পবিত্র রমজান মাসে সারা পৃথিবীতেই আমরা যারা মুসলমান আছি চেষ্টা করি সবাই রোজা রাখতে। আল্লাহ আমাদের রোজা কবুল করুন, সেই প্রার্থনা করি। আমাকে অনেকেই প্রশ্ন করে যে ভাই আপনি আয়ারল্যান্ডে থাকেন, আয়ারল্যান্ড এডুকেশন সম্পর্কে কিছু বলুন, এটা আমাদের কিছু তথ্য দেন। সেই জন্যই মূলত আজকে এই একটা শর্ট ভিডিও করা। আমি ভাবছিলাম কোনো ইউনিভার্সিটিতে ফিজিক্যাল ভিজিট করে ওইখানে একটা ভিডিও করব, ওদের ডিটেলস উল্লেখ করব ভিডিওতে। তো ওইটাও আমি করব ইনশাল্লাহ শীঘ্রই। তো আমি খুবই ব্যস্ত ছিলাম ইদানিং। বাংলাদেশে আমাদের একটা ব্রাঞ্চ অফিস ওপেন করার জন্য একটা স্পেস খুঁজতেছিলাম। তো অবশেষে গত সপ্তাহে একটা অফিস নিছি। এটা হচ্ছে আপনার এটা অ্যাড্রেস হচ্ছে সেঞ্চুরি সেন্টার, 7th ফ্লোর, বাড্ডা, গুলশানে। গুলশান বাড্ডা লিংক রোডে, ব্রাক ইউনিভার্সিটির সাথেই। আমাদের রেনোভেশন এবং অন্যান্য কাজ চলতেছে, শীঘ্রই ওপেন করব ইনশাল্লাহ। আমাদের রিক্রুটিং প্রসেস চলছে, অলরেডি রিক্রুট করা হয়েছে, আরও রিক্রুটমেন্ট প্রসেস চলতেছে। bdjobs.com সহ, লিঙ্কডইনে সহ আমাদের বিজ্ঞাপন দেওয়া আছে। আপনারা ইচ্ছা করলে অ্যাপ্লাই করতে পারেন, যদি কাউকে চিনেন বা আপনারা যদি নিজেরা কোয়ালিফাই হয়ে থাকেন এই পোস্টের জন্য। যাই হোক, আয়ারল্যান্ডে আপনার পড়াশোনা আমি মনে করি অত্যন্ত ভালো একটা ডিসিশন হবে। কারণ আমাদের দেশের ছেলেমেয়েরা ছোট থেকেই মোটামুটি ইংলিশে একটা ধারণা থাকে। আর আয়ারল্যান্ড যেহেতু ইংলিশ স্পিকিং কান্ট্রি, ওদের একটা নিজস্ব ভাষা আছে, ওইটাকে বলে গেলিক আইরিশ। তো এই ল্যাঙ্গুয়েজটা, আমি এখানে থাকি 20 বছর হয়েছে, আমি দেখি নাই কাউকে আইরিশ ল্যাঙ্গুয়েজে কথা বলতে। মাঝে মাঝে শোনা যায় অল্প দু একটা শব্দ, যেমন খানাস আতাউথু, এটা আইরিশ ওয়ার্ড, এটা বাংলা হচ্ছে আপনি কেমন আছেন। টাউমে গুম্মা মানে আমি ভালো আছি। এইগুলি আমরা কৌতূহল থেকে কিছু শিখছি, কিন্তু আজ পর্যন্ত কোনো ব্যবহার নাই। তো মোটামুটি 100%ই ইংলিশ ব্যবহার করা হয় এখানে। আপনার এই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এডুকেশন সবকিছু ইংলিশ আছে। তবে এখানে চয়েস আছে। অনেকেই আয়ারল্যান্ডে পড়াশোনা করে গেলিক স্কুলে। গেলিক স্কুল হচ্ছে যেখানে শুধুমাত্র আইরিশ ল্যাঙ্গুয়েজে শিক্ষা দেওয়া হয়। যাই হোক, এটার সংখ্যা খুব কম। তো আমাদের বাংলাদেশ থেকে যারা এখানে আসতে চান, ওনাদের বিভিন্ন বিষয়, মানে কি বলে এটাকে, বিভিন্ন বিষয় যাচাই করে তারপরে আসার জন্য আমি বলবো। বিষয়গুলি কি? প্রথমেই হচ্ছে আপনার ফাইনান্সিয়াল অবস্থা কি। অনেকে আছে, একটা উদাহরণস্বরূপ বলি, আমাদের দেশে প্রাইভেট ইউনিভার্সিটি আছে এবং বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে আপনি অল্প টাকায় পড়তে পারেন, আবার অনেক টাকা দিতে হয়। তো এরকম আয়ারল্যান্ডেও বিভিন্ন ইউনিভার্সিটি আছে। যেমন এখানে একটা ইউনিভার্সিটি বলি, মনস্টার টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি। ওই ইউনিভার্সিটিটা 3টা ক্যাম্পাস আছে, 3টা বড় বড় শহরের 3টা ক্যাম্পাস মিলে ওরা একটা ইউনিভার্সিটি করছে, এটাকে বলছে মনস্টার টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, MTU। এটা কর্কে এবং কেরি, আর একটা সম্ভবত ট্রিলি, তাদের 3টা ক্যাম্পাস একসাথে MTU বলে। আমি আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমি এই ইউনিভার্সিটিতে আমার BA অনার্স কমপ্লিট করছি এবং তারপরেও আরও অ্যাডভান্স ডিপ্লোমা করছি। এটা হচ্ছে বায়োমেডিক্যাল ডিভাইস ম্যানুফ্যাকচারিং এর উপরে। মূলত এই কোর্সটা করার পেছনে আমার উদ্দেশ্য ছিল, আয়ারল্যান্ডে কিন্তু অনেক ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট আছে, বিশেষ করে ফার্মাসিউটিক্যালস এবং IT সেক্টরে। সো আয়ারল্যান্ডে অনেক ফার্মাসিউটিক্যালস কোম্পানি আছে যেগুলি বিশ্বের নামকরা এবং প্রথম সারির ফার্মাসিউটিক্যালস কোম্পানি, যেমন নাম আপনারা শুনে থাকবেন, যেমন জনসন অ্যান্ড জনসন, স্ট্রাইকার, অ্যালকন। ওনারা বায়োমেডিক্যাল ডিভাইস তৈরি করে, যেমন ইকুইপমেন্ট মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কৃত্রিমভাবে লাগানো হয়, ওইগুলো নিয়ে ওরা কাজ করে। তো আমি এখানে এই বিষয়ে পড়াশোনা করছি, একটা অ্যাডভান্স ডিপ্লোমা। আর এইখানে
আরও অনেক ইউনিভার্সিটি আছে। আমি যে শহরে থাকি এখানে ইউসিসি আছে, ইউনিভার্সিটি কলেজ কর্ক, আরও গ্রিফিথ কলেজ, আরও বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে। আয়ারল্যান্ড অনেক ছোট দেশ। ডাবলিনেও অনেক ইনস্টিটিউট আছে, ইউনিভার্সিটি আছে। তারপরে লিমিরিক, গলওয়ে, শ্যানন, এরকম অনেক শহর আছে যেখানে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আছে। এখন আমার আপনাদের প্রতি আমার একটা অভিজ্ঞতার থেকে মূলত আমি বলবো, আপনারা মূলত আসার আগে আপনাদের অর্থনৈতিক সচ্ছলতার উপর ভিত্তি করে আপনাদের একটা প্রতিষ্ঠান নির্ধারণ বা মানে কি বলে এটাকে সিলেক্ট করা উচিত। টিউশন ফি কেমন, লাইফস্টাইল কি, এইগুলি জানার পরেই আমি মনে করি আপনাদের আগানো উচিত। আমি দেখছি বাংলাদেশে অনেক কনসালটেন্সি ফার্ম আছে, ওনারা অনলাইন থেকে তথ্য নিয়ে আপনাদেরকে দেয় এবং মানে ওনাদের বাস্তব তেমন কোনো অভিজ্ঞতা নাই। আমি বলি না যে অনলাইনে মিথ্যা, কিন্তু প্র্যাকটিক্যাল নলেজ আর নিজে থেকে জানার এবং বাস্তবতার ভিত্তিতে একটা পরামর্শ দেওয়া আর অনলাইন থেকে আপনি প্রিন্ট আউট করে একটা পেজের ছবি দেখে সিদ্ধান্ত দেওয়া এক নয়। সেই জন্যই মূলত বাংলাদেশে আমি আমার প্রতিষ্ঠান ওপেন করছি। এটাকে অরেঞ্জ গ্লোবাল কনসালটেন্সি বলে। অফিস গুলশানে, ইস্ট গুলশান ব্রাক ইউনিভার্সিটির সাথে আমরা শীঘ্রই ইনশাল্লাহ ওপেন করব। তো আপনারা আমাদের অফিসে আসতে পারেন, আপনাদের প্রোফাইল যাচাই বাছাই করে। আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা স্টুডেন্টের হুট করে একটা দেশে যাওয়া উচিত নয়। ধরেন আপনি আয়ারল্যান্ডে এমটিইউতে আসলেন, আমি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, আপনারা অনলাইনে ঢুকতে পারেন www.mtu.ai। এই ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য টিউশন ফি অনেক। ধরেন আপনি এখানে একটা বিজনেস অথবা আইটি রিলেটেড অথবা এআই নিয়ে পড়াশোনা করতে চাচ্ছেন, স্বাভাবিকভাবে টিউশন ফি সম্ভবত ইয়ারলি আপনার 15 থেকে 25 বা এরকম হইতে পারে, ডিপেন্ড করে সাবজেক্টের উপর। তো দেখা গেল ধরেন 15,000 ইউরো যদি একটা টিউশন ফি হয় আমাদের দেশের একটা স্টুডেন্টের জন্য ঠিক আছে, যাদের ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো তাদের জন্য ঠিক আছে, কিন্তু যাদের এত ব্যাক আপ দেওয়ার সামর্থ্য কম, তাদের জন্য কিন্তু একটু যাচাই বাছাই করে এমন একটা ইউনিভার্সিটি নির্ধারণ করা উচিত যেখানে সে পড়াশোনাও করতে পারবে এবং পড়াশোনা করা শেষ হওয়ার পরে স্বাভাবিক জব মার্কেটে সে কম্পিট করতে পারবে অন্যদের সাথে। তাতে সুবিধা হইল এখানে আসার পরে সে পড়াশোনা কন্টিনিউ করতে পারলো, প্লাস পার্ট টাইম জব করতে পারলো। সপ্তাহে 20 ঘন্টা কাজ করার অনুমতি আছে একাডেমিক সময়, আর সামার ভ্যাকেশনে আপনি ফুল টাইম কাজ করতে পারবেন 40 ঘন্টা। দেখা গেল আয়ারল্যান্ডের মিনিমাম স্যালারি হচ্ছে প্রতি ঘন্টায় 14 ইউরো 15 সেন্ট, 14 ইউরো 15 সেন্টস। সো এটা বাংলাদেশের অলমোস্ট 2000 টাকা। সো প্রতি ঘন্টায় 2000 টাকা যদি আপনি পান, সপ্তাহে 20 ঘন্টা কাজ করলে আপনি পাচ্ছেন 40,000। যদি 4 সপ্তাহে ধরা হয়, হ্যাঁ, আপনি 4 ছাড়া 16, 1,60,000 টাকা পাবেন কোনো রকম ল ব্রেকিং ছাড়াই। আপনি রিল্যাক্সে স্টুডেন্ট হিসেবে 20 ঘন্টা কাজ করলেন, আপনি ঘুরলেন ফিরলেন পড়াশোনা করলেন, আস্তে আস্তে আপনার পড়াশোনাটাও ভালোভাবে কমপ্লিট করতে পারলেন, প্লাস জব করতে পারলেন এবং ফুল টাইম জব যখন করবেন তখন এই সংখ্যা ডাবল হয়ে যাবে। তো 3 মাস যদি আপনি কাজ করেন, আপনি যদি প্রায় 3,20,000 টাকা পান এই হিসাবে, তো অনেক টাকা। সেজন্য আমি বলি খরচও আছে আয়ারল্যান্ডে। আপনি এডুকেশন স্টুডেন্ট হিসেবে থাকার বিভিন্ন লেভেলে থাকা যায়। আপনি ইচ্ছে করলে একটু বাজেট অ্যাকোমোডেশনে থাকতে পারেন। তবে থাকা খাওয়া আপনার বাজেট অনুযায়ী থাকা খাওয়া নির্ধারণ করে। তারপরেও মিনিমাম আয়ারল্যান্ডে থাকা খাওয়ার জন্য আপনাকে এট লিস্ট 800 থেকে 1,000 ইউরো বাজেটে রাখতে হবে। এটাই হচ্ছে মেইন কস্ট এইখানে পড়াশোনার পরে। তো দেখা গেল 800 ধরছি এই কারণে, ধরেন 500-600 বাসা ভাড়া আর খাওয়ার খরচ 100-200, তো মোটামুটি 700-800 ইউরো হইলে হয়ে যায়। কিন্তু মেইন সমস্যাটা হয় আপনাদের যখন ইউনিভার্সিটিতে টিউশন ফি দিতে হয়। দেখা গেল আপনার জব টব করে মোটামুটি আপনি চলতে পারতেছেন, কিন্তু টিউশন ফি যদি বেশি হয়
সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রেশারটা বেশি। তাই সবসময় আপনার সামর্থ্য অনুযায়ী এডুকেশন সেন্টার, ইনস্টিটিউট ঠিক করা উচিত, যাতে আপনাকে পরবর্তীতে এসে পস্তাতে না হয়। যাই হোক, এটার জন্য আমি আছি এখানে আয়ারল্যান্ডে। আমি থাকি 20 বছর যাবৎ। আমি দেশে আসা যাওয়া করি। আমাদের অফিস ওপেনিং হচ্ছে শীঘ্রই। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি মূলত একটা স্টুডেন্টের, আমরা সবাই মানে আমাদের যে টিম, আমরা মেইনলি ফোকাস করি ওনাদের ব্যাকগ্রাউন্ড কেমন তার উপর ভিত্তি করে। হুট করে একটা ইউনিভার্সিটি চয়েস করি না যেখানে আসলে হয়তো আমরা কমিশন পাবো, আমাদের এটা হবে, এটার জন্য না। আমি চাই একটা স্টুডেন্টের বাস্তবতা বিবেচনা করে তার জন্য একটা সঠিক ইনস্টিটিউট, কলেজ, ইউনিভার্সিটি নির্ধারণ করা, যাতে সে এখানে পড়াশোনাটা কমপ্লিট করতে পারে। আয়ারল্যান্ডে পড়াশোনা কমপ্লিট না হলে, ধরেন গত বছর প্রায় 2-3 হাজার মানুষকে ডিপোর্ট করা হয়েছে বাংলাদেশ থেকে। বাংলাদেশি এর মধ্যে আছে প্রায় 140 জনের মতো। তো ওনাদের মাঝে অনেকে আছেন স্টুডেন্ট যাদের ভিসা এক্সপায়ার্ড হয়ে গেছিল, ওনাদেরকে ডিপোর্ট করা হয়েছে। তো আমি চাই না এগুলি হোক, কিন্তু যদি 15,000 ইউরো টিউশন ফি না দিয়ে আপনি যদি 5,000 ইউরো টিউশন ফিতে আসতেন, তাহলে কিন্তু আপনার এই স্ট্রেসটা আসতো না। আপনি হয়তো আস্তে আস্তে কন্টিনিউ করতে পারতেন। তাছাড়াও আর একটা অপশন হচ্ছে, বিভিন্ন দেশও কিন্তু আছে। আমরা যেমন কাজ করি হাঙ্গেরি, লাটভিয়া, লিথুয়েনিয়া, পোল্যান্ড, এস্তোনিয়া, গ্রিস, তারপরে ইউকে তো আছেই। ইউকে তো বাংলাদেশের সবার আগেই চলে আসে, এটা বললাম। জার্মানি আছে, স্পেন আছে, হুম, ইটালি আছে। এইসব দেশের অনেক ইউনিভার্সিটির সাথে আমাদের কমিউনিকেশন আছে। আমি কথা বলছি অলরেডি বিভিন্ন জায়গায়। তাদের টিউশন ফি কিন্তু আমাদের দেশের ছেলে মেয়েদের জন্য এফোর্ডেবল, এবং ওখানে লাইফস্টাইলটা অনেক সুন্দর। ইউরোপিয়ান লাইফস্টাইলটা আপনি কোন দেশে গেছেন এটার উপর আসলে এত বেশি নির্ভর করে না। আমি আমেরিকা থেকে ইউরোপের অনেক দেশ ভ্রমণ করছি। আমি দেখছি সবকিছু মোটামুটি একই। লাইফস্টাইল, কালচার, জব অপরচুনিটিস, কস্ট অফ লিভিং, সবকিছু মোটামুটি সিমিলার। আপনার ইনকামের সাথে একটা সামঞ্জস্য থাকে। সেজন্য আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ড, ফাইন্যান্সিয়াল অবস্থার উপর ভিত্তি করে বিবেচনা করে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। আমরাই এই ব্যাপারটা নিয়ে সরাসরি আপনাদের সাথে আলোচনা করব, কে কোথায় যাওয়ার জন্য আসলে যোগ্য। আপনি পাগল হইলেন ইউকে যাওয়ার জন্য, খুব নাচলেন জার্মানি যাওয়ার জন্য, আয়ারল্যান্ডে আসার জন্য। আপনি আসলেন, আসে 1 বছর পরে পরিবারকেও পাগল বানাইলেন, আপনিও পাগল হইলেন। কি লাভ হইল? তা থেকে যদি আপনি একটা অ্যাফোর্ডেবল একটা ইউরোপিয়ান কোনো ইউনিভার্সিটিতে যান, এখানে পড়াশোনাটা করতে পারলেন, পড়াশোনার পরে আপনি একটা জব পাইলেন, আপনি পাসপোর্ট পাইলেন। যেমন আমরা এখানে পাসপোর্ট, আমি যেমন আয়ারল্যান্ডের একজন সিটিজেন, আমার এখানে আইরিশ পাসপোর্ট আছে। পাসপোর্ট পাওয়া একটা মানুষের মোটামুটি মানে বিদেশে আসার স্বপ্নের লাস্ট স্টেপ। তো আল্লাহর কাছে শুক্রিয়া, আমার ফ্যামিলি সবাই আইরিশ পাসপোর্ট, আমার বাচ্চা কাচ্চা। তো এটা অনেক সুবিধা দেয়। আপনার দেশে আসা যাওয়া করতে পারেন, আপনার ফ্যামিলি আনতে পারবেন, সবাই যখন খুশি। আমি মনে করি না পাওয়ার থেকে পাওয়া ভালো। আমাদের দেশে সবাই বলে নাই মামা থেকে কানা মামা ভালো। হ্যাঁ, এই হতাশ না হইয়া আপনার সামর্থ্য অনুযায়ী একটা দেশ সিলেক্ট করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি আমার 20 বছরের অভিজ্ঞতা থেকে এটা আমি আপনাদেরকে বললাম। তো বাংলাদেশে অনেকেই আয়ারল্যান্ড নিয়ে কাজ করে, আপনাদের তাদের সাথেও কথা বলতে পারেন। আমাদের প্রতিষ্ঠান আছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা মূলত আপনাদেরকে অভিজ্ঞতার আলোকে, বাস্তবতার ভিত্তিতে, অনলাইন দেখে না, আমরা কি দেখছি, আমি কি পাইছি, তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিব, এবং আপনাদেরকে ওইভাবে গাইডলাইন দিব, যাতে আমার প্রতিষ্ঠান থেকে একটা ছেলে আসলে সে কখনোই দুঃখিত না হয়, এবং তার পরিবারও যেন দুঃখিত না হয়। আমার পরিচিত আছে অনেকে যারা বিদেশে আছে, পড়াশোনা করতে আসছে। তারা মোটামুটি খুবই স্ট্রাগল করে, দিন রাত এক করে ফেলায়, ঠিক আছে, কাজ করে, ক্লাস করে, কিন্তু অবশেষে এমন হয় লাস্ট পর্যন্ত, এটা তো অনেক কঠিন একটা পথ, পাড়ি দেওয়া কঠিন, ঠিক আছে, তীরে এসে তরি ডুবে অনেকের, এটাই দুঃখজনক। সেজন্য সঠিক সিদ্ধান্ত দরকার, বাস্তবতা বিবেচনায়। আর আয়ারল্যান্ড সাধারণত খুবই অ্যাট্রাকটিভ একটা দেশ, সুন্দর ছোট্ট একটা দেশ, ইংলিশ স্পিকিং কান্ট্রি। আর আয়ারল্যান্ড ঠান্ডা একটা দেশ। সেজন্য বিশ্বের অনেক দেশের বিনিয়োগ আছে এখানে। যেমন ধরেন আপনার আইটি সেক্টরে অ্যাপেল, অ্যাপেলের ইউরোপিয়ান হেডকোয়ার্টার হচ্ছে আয়ারল্যান্ডে। আমি যে থাকি কর্কে, কর্ক শহরেই হেডকোয়ার্টার, হোলি হিল, কর্ক।
তারপরে আপনার ধরেন মাইক্রোসফটের অফিস আছে, তারপরে মেটা, ওই ফেসবুক হিসেবে আমরা যাকে চিনি, ওদের অফিস, ইন্টেল, ওদের ইউরোপিয়ান হেডকোয়ার্টার হচ্ছে আয়ারল্যান্ডে। তাছাড়াও অনেক ফার্মাসিউটিক্যালস কোম্পানি আছে, ফাইজার, ইলাই লিলি, এরকম অনেক নাম করা প্রতিষ্ঠান আছে আয়ারল্যান্ডে। আয়ারল্যান্ডের ইকোনমিটা মূলত ফরেন ইনভেস্টমেন্টের উপর ভিত্তি করে দাঁড়ানো। সেজন্য এখানে প্রচুর জব অপরচুনিটি আছে, এবং এখানে আপনি যদি কেরিয়ার করতে পারেন, এখানে আপনার ফিউচার ব্রাইট, স্যালারি অনেক ভালো, সবকিছু ভালো। তবে আপনাকে যোগ্য হইতে হবে। এখানে আসলেন, 1 বছর থাকলেন, ইলিগেল হইলেন, হতাশ হইলেন, একটা বিভিন্ন শপে, রেস্টুরেন্টে কাজ করলেন, দিন শেষে কিছু টাকা পাইলেন, হতাশা কিন্তু আপনাকে ছাড়বে না। আপনি পাগল হইবেন পরিবারের সবাইকে সাথে নিয়ে। সেজন্য খুব সাবধান। আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের ফাইলটা প্রসেস করবেন, এবং আমরা আপনাদেরকে তথ্য দিব যে আপনার ফাইল অনুযায়ী কোথায় আপনি যাইতে পারবেন, কোথায় যাওয়া আপনার জন্য সুইটেবল হবে ফিউচারের জন্য এবং বর্তমান সিচুয়েশন বিবেচনায়। সেজন্য এই কাজটা আপনারা করতে পারেন। এটা আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিদেশ আসার আগে। আর আইএলটিএস তো অবশ্যই লাগবে, এটা তো গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এখন বিদেশ মানে আইএলটিএস লাগবে। যারা বলে আইএলটিএস ছাড়া বিভিন্ন দেশে যাওয়া যায়, হ্যাঁ যাওয়া যায়, অনেক অপরচুনিটি আছে। তবে একজন স্টুডেন্ট হিসেবে যেহেতু আসতে চান, স্বপ্ন নিয়ে আসতে চান, আইএলটিএসটা করা উচিত। আইএলটিএস তো এরকম কিছু না যে আপনাকে আপনি পারবেন না। একজন সাধারণ একটা স্টুডেন্টই যদি একটু প্র্যাকটিস করে 2-3 মাস ট্রাই করে, সে অনায়াসেই বাংলাদেশে অ্যারাউন্ড 5.5, 6.5 অনায়াসেই পাইতে পারে। ঠিক আছে? এটা জটিল কিছু না, ভয় পাওয়ার কিছু নাই। তো আমরা 20 বছর আগে আইএলটিএস দিয়ে আমরা আয়ারল্যান্ডে আসছি। তো এখন তো দেশ আরো উন্নত হয়েছে। আমার বাচ্চা-কাচ্চা এবং আমাদের আত্মীয়-স্বজন, ওরা দেখি মোটামুটি ফ্লুয়েন্ট ইংলিশ কথা বলে। তো ওদের জন্য আসলে এডুকেশন সিস্টেমটা বাংলাদেশের অনেক চেঞ্জ হয়েছে। এটা সহযোগিতা করছে। অনেক ইংলিশ মিডিয়াম স্কুল আছে। তো আইএলটিএস কোনো জটিল কিছু না। যেহেতু পড়াশোনা করবেন, পড়াশোনা করে ভবিষ্যতে কেরিয়ার গড়ার স্বপ্ন, আইএলটিএসটা দেন। তাতে প্রুফ হয় যে আপনি আসলেই একজন ছাত্র হিসেবে আসতে চাচ্ছেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক, আমরা আপনার এসওপি লেখা, আপনার কাগজপত্র রেডি করা এবং প্ল্যানটা কিভাবে করা উচিত, সমস্ত ব্যাপারে আমরা পরামর্শ এবং সহযোগিতা দিয়ে থাকি। আপনারা আমাদের পেজটা লাইক দিয়ে রাখবেন। অরেঞ্জ গ্লোবাল কনসালটেন্সি লিমিটেড আমাদের অফিস। আশা করি আপনারা যাবেন। আমাদের অভিজ্ঞ এক্সপার্ট, অনেক দিনের অভিজ্ঞ স্টাফ আছে, তারা আপনাদেরকে পরামর্শ দিবে। আর আমরা প্রত্যেকটা ফাইল নিয়ে টিম গ্রুপে বসি এবং আলোচনা করে সিদ্ধান্ত নিই। তো আপনারা আমাদের কাছে আসতে পারেন, আর আমারও সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে, আমাকে টেক্সট করতে পারেন। অনেকেই দেখি রাত্রে, দিনে রাত্রে খালি ফোন দেয় আমাকে। তো ফোন দেওয়াটা আসলে অনেক সময় আমরা কাজে ব্যস্ত থাকি, সময়ের পার্থক্যের জন্য মিলে না। অনেক সময় আমরা ঘুমাই, বাংলাদেশ থেকে সাধারণত এটা 6 ঘন্টা আগে আমরা। তো আপনারা মেসেজ দিয়েন, মেসেজ দিয়ে আপনাদের প্রশ্ন করেন। প্রশ্নটা করলে আমি আমার সময় মতো আপনাদেরকে রিপ্লাই দিতে পারবো। থ্যাংক ইউ, ভালো থাকেন আপনারা। আর এই রমজান মাসে আমরা আমাদের দেশের অনেক অসহায় গরিব মানুষ আছেন, অনেক এতিম বাচ্চা-কাচ্চা আছেন। আপনাদের সামর্থ্য অনুযায়ী ওনাদেরকে সহযোগিতা করবেন। আর আমাদের দেশে কিন্তু জাকাতের যোগ্য অনেক মানুষ আছেন, যারা জাকাত দেন না। তো আমি মনে করি দেওয়া উচিত। নিজেদের আত্মীয়-স্বজন আছে। ত্যাগেই প্রকৃত সুখ। আমরা যা শিখছি। আসলেই সত্য। আর আল্লাহও ভালোবাসেন যারা দান করে, যারা আল্লাহ সন্তুষ্টি অর্জনের আশায় সৎ পথে উপার্জিত অর্থের থেকে দান করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায়, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। ঠিক আছে? আমাদের আল্লাহর উপর নির্ভর করে চলা উচিত। জীবনটা ছোট, মানুষ বেশিদিন বাঁচে না। তো আমরাও চেষ্টা করব সুন্দরভাবে আল্লাহর নির্দেশনা অনুযায়ী সৎভাবে চলতে পারি। নিজের ভিতরে যে আরেকটা মানুষ আছে, ওইটাকেও যেন সৎভাবে সুন্দরভাবে চলার মতো অবস্থা তৈরি করি, যাতে আমাদের চরিত্র সুন্দর হয়। আমরা আল্লাহর সামনে যেদিন দাঁড়াবো, সেদিন যেন আমরা বলতে পারি আমরা নিজ জেনে শুনে অন্যায় কাজ করি নাই। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আপনারা ভালো থাকবেন। আল্লাহ আমাদের রোজা কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।